আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটকাল। আইন সংশোধন করে স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয় করার সুপারিশ সুজনের। চা শ্রমিকদের কেউই ভাসমান থাকবে না, ঘোষণা প্রধানমন্ত্রীর। বাগান মালিকদের যত্নশীল হওয়ার আহ্বান। বান্দরবানে সাবেক আইজিপি বেনজিরের অঢেল সম্পত্তির সন্ধান, খোঁজ মিলল পাহাড়ে বিলাসবহুল বাংলোর। বর্ষা মৌসুমেও মানিকগঞ্জে পদ্মায় ধুধু বালুচর, আয়তন কমে অর্ধেক, ঠিকমতো চলতে পারছে না নৌযান। এবং কোরবানির ঈদকে সামনে রেখে জয়পুরহাটে ২৯ মণ ওজনের গরু সোনামণি, দাম হাঁকানো হয়েছে ১২ লাখ টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই দফায় ভোট হবে ৬০ উপজেলায়। সুষ্ঠু ভোট আয়োজনের সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে আইন সংশোধন করে উপজেলা সহ সব স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার সুপারিশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। চতুর্থ দফায় ৬০ উপজেলায় চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। ৬ উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ শতাধিক প্রার্থী। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৫ জন। ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি মাঠে থাকছে র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের টহল টিম। প্রশাসন এবং সহযোগিতা পাচ্ছি। আমার মনে হয় সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের স্বার্থে সব প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সুষ্ঠু করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছি। এদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজন জানায়, প্রথম ৩ দফায় ৩৮২টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতারাই বিজয়ী হয়েছেন প্রায় ৯০%, যা সংখ্যায় ৩৩৪ জন। অন্যদিকে বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে বিজয়ী হয়েছেন ১৬ জন। স্থানীয় এসব নির্বাচন আগের মতোই নির্দলীয়ভাবে করার পক্ষে মত দেন সুজনের নেতারা। এই যে ভোটার খরা, বিরোধী দল নাই, অর্থাৎ ওই যে সকল প্রার্থীদের মধ্যে হতো সেই রকম প্রার্থীরাও নাই। এবং একই সাথে যে অনেক ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া প্রতিদ্বন্দ্বিতা নাই। তাহলে নির্বাচনে ভোটার নেই, নির্বাচনে বিরোধী দল নাই, নির্বাচনে অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা নাই। এটা নাই এর নির্বাচন। ৪৫৯টি উপজেলার ১,৮৭৪ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে সুজন জানায়, এর মধ্যে প্রায় ৭০% প্রার্থী ব্যবসায়ী, আর মাধ্যমিকের গণ্ডি পেরুতে পারেননি প্রায় ১৫% প্রার্থী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চা শ্রমিকদের প্রতি যত্নবান হতে বাগান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে চা শ্রমিকরা ভাসমান থাকবে না বলে জানান তিনি। এ সময় মূল্য সংযোজন কর আরোপের মাধ্যমে চা রপ্তানি করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। ২০২০ সাল থেকে ৪ জুন দেশে জাতীয় চা দিবস পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবস উদযাপন ও জাতীয় চা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে চা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গত বছর প্রথম জাতীয় চা বিজয়ী নারী উপলক্ষী ত্রিপুরা। এ সময় চায়ের উৎপাদন ও চাহিদার সাথে সামঞ্জস্য রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন, উপার্জন করতে পারবেন। আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের চা বাগানগুলোতে সোলার প্যানেল স্থাপনের কথা বলেন প্রধানমন্ত্রী। সমস্ত চা বাগানে আমরা যদি সোলার প্যানেল করে দিতে পারি, তাহলে অন্তত আমাদের যে ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের সাশ্রয় হবে, আর স্থানীয়ভাবে যে বিদ্যুৎ উৎপাদন হবে নিজেরাও ব্যবহার করতে পারবে, শ্রমিকরাও তাদের বাড়িঘরে ব্যবহার করতে পারবে। আবার আশেপাশে উদ্বৃত্ত থাকলে আমরা ন্যাশনাল গ্রিডেও নিয়ে নিতে পারবো। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সরকার প্রধান জানান, চা শ্রমিকরাও ভাসমান থাকবে না, তাদেরও মাথা গোঁজার ঠাঁই হবে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি,
ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা আমি বলে যাচ্ছি যে যা করার করব। যারাই কাজ করান শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। এই শিল্পে বিশেষ অবদান রাখায় 8টি শ্রেণীতে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘণ্টায় 48 কেজি পাতা তোলায় এবছর শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী শ্রমিক নির্বাচিত হন চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের জেসমিন আক্তার। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পত্তির খোঁজ মিলল পাহাড়েও। পার্বত্য জেলা বান্দরবানে তার রয়েছে প্রায় 100 একর জমি, মাছ ও গরুর খামার। ফলবাগানের পাশে বিলাসবহুল বাংলো বাড়ি। বান্দরবানেও সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তার সম্পত্তির তথ্য বেরিয়ে আসা চলছে ব্যাপক আলোচনা। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। এবার বান্দরবানের সুয়ালক ও লামা উপজেলার টঙ্গঝিরি এলাকায় খোঁজ মিলল সাবেক আইজিপি বেনজির আহমেদের 100 একর জমির। সেখানকার চা বোর্ড অফিস সংলগ্ন এলাকায় তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে 50 একরের মতো জায়গা, যেখানে গড়ে তোলা হয়েছে মৎস্য ও গরুর খামার, রয়েছে বিশাল ফলবাগান ও বাংলো। অন্যদিকে লামা উপজেলার ডলুছড়িতে রয়েছে আরো 55 একর জায়গা। পুলিশ কর্মকর্তা হচ্ছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। মং আছে, উনি আমার বেতন টেতন দেয়, উনি মাঝে মাঝে আসে। এই জায়গাতে ওরা মানে দাম কম নিয়ে এটা নিয়ে নিচ্ছে। টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। ওখানে একটা গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে এবং একটা 2 তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। তবে এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি প্রশাসনের কেউ। আমাদের অফিস থেকে কোনো কিছু করা হচ্ছে না, এটা হেড অফিস থেকে করা হচ্ছে। আমরা কোনো নির্দেশনা পাইনি, হেড অফিস থেকে করতেছে, তো ওনারাই দেখবে আর কি। যদি কোনো প্রয়োজন হয় তখন আমরা করি। বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা অনুসন্ধানে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযানে মেলে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। গত 23 মে আদালত এসব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিলে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সাবেক এই পুলিশ প্রধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 2.5 ঘন্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকা সহ খুলনা ও রাজশাহী ট্রেন চলাচল। চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস সকাল 11:45টায় নওগাঁর রানীনগরের বড়বাড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছলে ট্রেনের পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে মাঝপথেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। প্রায় 1.5 ঘন্টা পর ক্ষতিগ্রস্ত বগিটিকে রেখে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় বরেন্দ্র এক্সপ্রেস। পরে সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকল বগিটিকে উদ্ধার করে রানীনগর স্টেশনে নিয়ে যাওয়া হলে দুপুর 12:20 স্বাভাবিক হয় রেল চলাচল। পাহাড়ি ঢলের পানি কমে আসায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় দুর্ভোগ কমছে না জলাবদ্ধ মানুষের। বিশেষ করে উপশহর সোবাহানীঘাট, যতরপুর, মেহেন্দিবাগ, মাসিমপুর সহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ থাকায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 1 সপ্তাহ ধরে পানিবন্দী থাকলেও কেউ খোঁজ না নেয় ক্ষোভ জানিয়েছেন অনেকেই। এদিকে স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে 58.6 মিলিমিটার। এখন প্রাণ হারাতে বসেছে প্রমত্তা পদ্মা নদীও। বর্ষা মৌসুমে মাস 3 জন্য পানি থাকলেও বছরের বাকি 9 মাস ধুধু বালুচরে পরিণত হচ্ছে নদীর বেশিরভাগ অংশ। বিশেষ করে মানিকগঞ্জ অংশে এখন অচেনা জীর্ণ শীর্ণ প্রসিদ্ধ এই নদী। এক বুক চিরে ঠিকমতো চলতে পারছে না নৌযান। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পদ্মাই একসময় ছিল নদীবহুল বাংলাদেশের জীবন জীবিকার প্রাণ। হাজারো নৌকা নৌযানের দাপাদাপি ছিল এর বুক চিরে। নদীর সবচেয়ে বড় আর প্রশস্ত অংশ ছিল মানিকগঞ্জ জেলায়। কোথাও কোথাও এপার ওপারের দূরত্ব ছিল 12 থেকে 14 কিলোমিটার। ফেরি পার হতেও সময় লাগত 3 থেকে 4 ঘন্টা। এখন তার বুক চিরে শুধু বালুচর। নদী শুকিয়ে কোথাও কোথাও হয়ে গেছে খাল।
ভারতের ফারাক্কায় বাদ দেওয়ার পর থেকেই মরণ এই দশা হয়েছে পদ্মার। প্রতি বছরই কমে যাচ্ছে আয়তন। গেল 40 বছরে বিশ্বের অন্যতম বড় এই নদীর আয়তন কমে প্রায় অর্ধেক হয়েছে বলে জানান নদী গবেষকরা। পদ্মা নদীর বেঁচে থাকার বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের উপরে ইচ্ছার উপরে নির্ভর করে না, আমাদের যে উজানের যে দেশ, সে উজানের দেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নদীতে যদি পানি না থাকে, নদী যদি শুকিয়ে যায়, তাহলে অনেকগুলো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পানি সম্পদ মন্ত্রণালয় আছে, আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, আমাদের নদী সংশ্লিষ্ট আরো অনেক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ আছে, কিন্তু কেউই নদীর সংখ্যা নির্ধারণ করেনি। নদী শুকিয়ে যাওয়ায় এই অঞ্চলে যেমন তাপমাত্রা বাড়ছে, তেমনি জীবন জীবিকাও হারিয়েছেন লাখো মানুষ। একসময়ের সুজলা সুফলা নদী তীরবর্তী গ্রামগুলো এখন ফসলহীন বালুচর। 2-3 হাত উঁচু এসে ঢেউ উঠতো, এখন তো নদীতে ঢেউ নাই, কিছু নাই, একদম নীরব। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এই কয়েক মাসে একদম পানি থাকে না নদীতে। মাছ পাবে কোথায়? নদীতে পানি না থাকলে চকে ওঠে না, চকে না উঠলে পরে আপনার শস্য ঠিক মতো হয় না। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা নদী তীরবর্তী এলাকায় প্রতি বছরই ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। নলকূপেও পানি উঠছে না অনেক এলাকায়। চরগুলো যদি আমরা প্রতি বছর ড্রেজিং করার ব্যবস্থা করতে পারি, তাহলে অনেকাংশে মানিকগঞ্জ অংশে পদ্মা নদীটা অনেক সচল হবে। নৌপথ সচল রাখার জন্য মেনটেন্যান্স ড্রেজিং, প্রতিনিয়ত ড্রেজিং করে যেতে হবে যেখানে নাব্যতার সংকট আছে। এছাড়া আর পরিত্রাণের আর কোনো উপায় নেই। প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র ভারতের কাছ থেকে আন্তর্দেশীয় এ নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে না পারলে পদ্মার কয়েকশো কিলোমিটার শিগগিরই মরুময় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। মাগুরার মোহাম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 2 পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। এ সময় 20 থেকে 25টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ বুরহানুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘুল্লিয়া গ্রামে বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজান শিকদার এবং জাহাঙ্গীর মেম্বার সমর্থকদের মাঝে সকাল থেকে কয়েক দফা সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় গ্রামবাসীর ইটের আঘাতে আহত হয় পুলিশের 2 সদস্য। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সর্বজনীন পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, মৌন মিছিল ও কর্মবিরতি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে চারুকলা স্কুলের আঙিনায় অবস্থান কর্মসূচি পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর SM ফিরোজ সহ অন্যান্যরা। অপরদিকে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত ক্যাম্পাস ও প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। নাম সোনামণি। কোরবানির ঈদকে সামনে রেখে 29 মণ ওজনের বিশাল গরুটি পালন করেছেন জয়পুরহাটের খামারি জহুরুল ইসলাম মিলন। দাম হাঁকানো হয়েছে 12 লাখ টাকা। গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঈদুল আজহার আর মাত্র 2 সপ্তাহ বাকি। কোরবানির ঈদকে সামনে রেখে 10 ফুট দীর্ঘ ও 7 ফুট প্রস্থের ফ্রিজিয়ান জাতের গরু পালন করেছেন জয়পুরহাটের বিল্লা গ্রামের জহুরুল ইসলাম মিলন। প্রায় 29 মণ ওজনের গরুটির নাম দিয়েছেন সোনামণি। 3 বছর আগে নিজের একটি গাভী থেকেই এই গরুটির জন্ম। নিজ সন্তানের মতোই তাকে লালন পালন করে আসছেন মিলন। নিয়ম করে গোসল সহ খাওয়ানো হয় দেশীয় খাবার। প্রতিদিন খরচ হয় প্রায় 1000 টাকা। ইতোমধ্যে সোনামণি নজর কেড়েছে সবার। 3 বছর ধরে আমি লালন পালন করে আসতেছি। দাম 12 লক্ষ চাচ্ছে আমি। এর মধ্যে মোবাইলে যদি কথাবার্তা হয়, জিনিস পছন্দ হয়, দরদামও আটকেবে না। কেউ যদি আসে দেখে শুনে দরদাম করে নিতে পারবে। জহুরুলকে দেখে এমন গরু পালনে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেকেই। আমরা জয়পুরহাট বিভিন্ন জায়গায় ঘুরি, একটা গরু এরকম কোন জায়গায় আমাদের চোখে এখনো ঢোকেনি। আমার এরকম গরু আছে, তো গরুটা দেখে আমি এরকম করে গরু পালবো, সেই জন্য
একটু পরামর্শ নিব, ওই জন্য আসছি দেখার জন্য। গরুটির লালন পালনের পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা ভেটেরিনারি অফিস। একেবারে নিরাপদ একটি গরু সে তৈরি করেছে এবং গরুটি যেহেতু কোরবানিকে সামনে রেখে সে দীর্ঘদিন ধরে সে পালন করতেছে, সে একটা ভালো দাম পেলে তিনি যেমন উৎসাহিত বোধ করবেন এবং তার দেখা দেখি আরো কৃষক যারা আছেন, খামারি বৃন্দ আছেন, তারাও উৎসাহিত বোধ করবেন। জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামে এমন বড় জাতের গরু পালন করে ঈদের ন্যায্য মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা খামারি মিলনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে চুয়াডাঙ্গায় 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলার জীবননগর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাঘাট মিষ্টিবাড়ি হোটেল এবং মইনুর স্টোরকে যথাক্রমে 10,000 ও 12,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ। পরে জব্দ করা অস্বাস্থ্যকর খাবার ও ক্ষতিকর দ্রব্য বিনষ্ট করা হয়। এখনও জমে ওঠেনি ময়মনসিংহের ভালুকায় কাঁঠালের বাজার। কৃষকদের মতে এবছর কম বৃষ্টিপাত হওয়ায় কাঁঠালের আকার ছোট ও ফলনও হয়েছে কম। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁঠালের এলাকা ভালুকা। প্রতি বছর ভরা মৌসুমে বাজারটি জমজমাট থাকলেও এইবার পাইকার নেই বললেই চলে। উৎপাদন কম আর বেচাকেনা খারাপ হওয়ায় হতাশ পাইকার ও বাগান মালিকরা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এ সময় দিনে 40 থেকে 50 ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন স্থানে গেলেও এবার যাচ্ছে মাত্র কয়েক গাড়ি, যা চোখে পড়ার মতো। বৃষ্টি না হওয়ার কারণে কাঁঠাল গাছের কাঁঠাল পোকা ধরে গেছে এবং ছোট ছোট হওয়ার কারণে এগুলির ভিতরে আলি বড় বড়, কেমন ভিতরে তেমন মাংস বা কোষ নাই। খরানের কারণে আমাদের আম কাঁঠাল একদম ছোট ছোট হচ্ছে এবং কাঁঠাল অনেক কম আসছে। বেশ কিছু কাঁঠাল বাগানে আপনার পানির খরার কারণে ঠিকমতো কাঁঠাল হয় নাই, যাই কিছু হয়েছে হওয়ার পরেও এখন আসলে বাজারে কাঁঠাল নিয়ে আসলাম, কাঁঠালের তেমন দাম পাইতেছি না। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন এবছর খরার কারণে কাঁঠালের ফলন কম হয়েছে। যেটুকু বাজারে আসছে প্রথম দিকে দাম ভালো থাকলেও পরে তা কমে যায়। তাই সরকারের কাছে কৃষকদের দাবি কাঁঠাল সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেয়ার। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি চাষে আগ্রহী হয়ে উঠবেন কৃষকরা। মৌসুম শেষে দামটা অনেক পড়ে যায়, তো সেই জন্য কৃষকদের আসলে একটা দাবি আছে যে কাঁঠালের কোনো প্রসেসিং সেন্টার করা যায় কিনা, বা এটা থেকে কোনো জ্যাম জেলি এগুলা উৎপাদন করার কিছু ব্যবস্থা করা যায় কিনা। এবছর ভালুকায় প্রায় 380 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা উদ্ভাবনী উদ্যোগের আওতায় মেহেরপুরে স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই কর্মসূচি পালন করে মহিলা বিষয়ক অধিদপ্তর। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেয় শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে যতদিন মশার উপদ্রব থাকবে ততদিন মশক নিধন অভিযান চলবে বলে জানিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। ডেঙ্গু প্রতিরোধে জেলায় শুরু হয়েছে মাসব্যাপী মশক নিধন অভিযান। সকালে শহরের কালীবাড়ি এলাকায় নরসুন্দা নদীর পাড়ে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ পারভেজ। এ সময় নদীর পাড় ও শহরের মূল সড়কের ড্রেনে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। অভিযানে পৌর কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বিলুপ্তপ্রায় একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে বানরটিকে ছেড়ে দেন। এর আগে রাঙামাটির কাটাছড়ি নতুনপাড়া এলাকা থেকে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন বন কর্মীরা। বন বিভাগের মতে জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রাণীর প্রজাতি প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর লাল তালিকায় লজ্জাবতী বানরকে রাখা হয়েছে বিপন্ন ক্যাটাগরিতে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যাত্রা শুরু করল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম রিলায়েন্স এন্টারপ্রাইজ। শহরের মেডিকেল মোড়ের রাকিব প্লাজায় চালু হওয়া শোরুমটির উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাহজাদি বিশ্বাস, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, রিলায়েন্স এন্টারপ্রাইজের শতাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ গণ্যমান্য ব্যক্তিরা। নতুন এই শোরুমে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন সহ হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পাওয়া যাচ্ছে। সংবাদ শেষ করছি ভিন্ন খবর দিয়ে। এবার হজে যাবার স্বপ্ন পূরণ হতে চলেছে কুড়িগ্রামের ইনসান আলীর। একটানা ৪২ বছর ধরে রোজা রাখা ৮২ বছর বয়সী এই দিন মজুরকে হজে পাঠানোর সব ব্যবস্থা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। আগামী বৃহস্পতিবার ইনসান আলীর ফ্লাইট। কুড়িগ্রাম থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর। জেলা সদরের হোলোখানা ইউনিয়নের ধরলা নদীর তীরের শার্ডব গ্রামে বাড়ি ইনসান আলীর। ৯ সন্তানের জনক তিনি। বাবার হজে যাওয়ার আনন্দে এখন উৎসব মুখর এই বাড়ি। মজুরি করে সংসার চালানো ইনসান আলী তাবলিগ জামাতে গিয়ে একটানা ৫ বছর রোজা রাখার নিয়ত করেন প্রথমে, তারপর আর ছাড়া হয়নি রোজা। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি একটানা ৪২ বছর ধরে রোজা পালন করে আসছেন। ৫ দিন বাদে সারা বছরই রোজা রাখেন। তার ছেলেরাও দিনমজুর। হজে যাওয়ার প্রবল ইচ্ছে সত্ত্বেও সামর্থ্যের অভাবে এতদিন তা পূরণ করতে পারেননি। আল্লাহ কিন্তু আমার ক্ষমতা দিচ্ছে থাকার জন্য, সেটা তোমাদের দোয়া আমি থাকতে পারি। এখন নিয়ত করছি জীবন যতদিন আছে অতদিন রোজা করব। পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনসান আলীর ৪২ বছর ধরে রোজা পালন ও হজে যাওয়ার আগ্রহের খবর দেখে তা পূরণে এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। ইনসান আলীর হজে যাওয়ার সব ব্যবস্থাও করেন তিনি। আল্লাহ তো পরিবর্তন করতে পারে। আপনার শত শত কোটি টাকা আছে, তার সামর্থ্য নাই, এরকম লোক খুঁজে খুঁজে বের করে দিয়ে ২ পাঠায়, এতে আল্লাহ তো খুশি হবে। আল্লাহ তো খুশি হবে। হুজুরে কিন্তু হজের জন্য যোগাযোগ সবকিছু যোগাযোগ করলে আমার যাওয়ার জন্য এগুলো তো আল্লাহ করে দিছে। কুড়িগ্রামে ইনসান আলীর বাড়িও সম্প্রতি ঘুরে গেছেন বাহালুল হক চৌধুরী। দেখা করেছেন ইনসান আলীর সন্তান ও স্বজনদের সাথে। দরিদ্র এই দিনমজুরের হজে যাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় এখন আনন্দিত শার্ডব গ্রামের বাসিন্দারাও। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।